নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা ছোট গল্প অর্কিড। নতুন মডেলের টুরার। ইঞ্জিনের শব্দ খুবই মৃদু, তাই বুঝতে পারা যায় না গাড়িটা কখন এসে বাড়ির ফটকের কাছে থেমেছে। টুরারের সাইরেন হর্নের শব্দটা কিন্তু একটুও মৃদু নয়, যেন একটা চকিত উল্লাসের বিস্ফোরণ। শুনেই বুঝতে পারে করুণা সত্যিই গুণাকর এসেছে। ফটকের গ্রিলের কপাট যে খুলে গেল তাও বুঝতে পারা যায়, কিন্তু এ কেমন অদ্ভুত শব্দ। ফটকের কপাট খুলতে গিয়ে চাকর রামটহলের হাত দুটো কি হঠাৎ পিছলে গিয়েছে? চাকরটার মাথাটা কি ফটকের কপাটের ওপর আছড়ে পড়েছে? তাই কি ঝমঝম করে শিউরে উঠেছে গ্রিলের লোহা? কিংবা গুণাকরের নতুন টুরার একটা ধাক্কা দিয়ে বন্ধ ফটকের সব বাধা ঝনঝনিয়ে ভেঙে দিল? ঠিকই তো, গুণাকর আজ এ সময়ে এ বাড়িতে আসবে এ কথা জানা সত্ত্বেও ফটকটা বন্ধ থাকে কেন? কোন সাহসে? এটা তো সাহস নয়, নিতান্ত অভদ্র দুঃসাহস। রামটহলকে আগেই বলে রাখা উচিত ছিল আজ সকাল 9টার সময় সেন সাহেব আসবে। ফটক খোলা রেখে যেন ফটকের কাছে দাঁড়িয়ে থাকে রামটহল, আর সাহেব এলেই যেন 3বার সেলাম করতে ভুলে না যায়। এসব কথা আগে ভেবে রাখলেও বলতে ভুলে গেছে করুণা। চাকরটা বোধহয় ওদিকে কোথাও চুপ করে বসে ঝিমোচ্ছিল। হঠাৎ গাড়ির হর্ন শুনেছে আর ফটক খুলতে ছুটে গিয়েছে। গুণাকরের গাড়িও বোধহয় তার আগেই বেশ বিরক্ত হয়ে বন্ধ ফটকের উপর একটা অবহেলার ঠেলা হেনে দিয়ে না, ঘরের ভেতর দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় করুণা। ফটকের কপাট কেউ ভাঙেনি। গুণাকরের গাড়ি বাগানের রাস্তার কাঁকড় মারিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। রামটহল এবার ফটক বন্ধ করে দিচ্ছে। আজ এ বাড়িটা যে গুণাকরের ইচ্ছার কাছে একটা কৃতজ্ঞতার উৎসর্গ হয়ে ধন্য হবে। আজ এ বাড়িতে না এলে এই করুণাকে এখানে আর দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ। শুধু তাই বা কেন, করুণার স্বামী প্রণবকেও এখানে আর থাকতে হবে না। এই বাড়িটায় দেনার দায়ে বিকিয়ে যাবে। আর এই বাড়ি, এত বড় সাজানো বাগান, ওই সাধের হারবেরিয়াম ল্যাবরেটরি আর গ্রিন হাউস, কিংবা ওই চমৎকার লিলিপণ্ড, কিছুই থাকবে না। বোটানিস্ট প্রণব বসুকে তাহলে আর এত নিশ্চিন্ত হয়ে যত ফুল আর লতা পাতার জীবনের রহস্য নিয়ে রিসার্চ করে দিন কাটাতে হবে না। বেশ আছেন বোটানিস্ট বি বসু। গ্রিন হাউসের একটা অর্কিডের দিকে তাকিয়ে পুরো 3 ঘন্টা অনায়াসে পার করে দিতে পারেন। এমনও দেখা গিয়েছে খাবার টেবিলে খাবার পড়ে আছে, করুণাও টেবিলের কাছে একটা চেয়ারে চুপ করে বসে আছে, কিন্তু পি বসু তখন ডিশ ভরা সবুজ শ্যাওলা টেবিলের ওপর রেখে কি যেন ভাবছেন। করুণা ডাকে, শুনছ? বলো। ভাত যে ঠান্ডা হয়ে গেল। পি বসু বলেন, হ্যাঁ মনে আছে। মনে হয়তো আছে, কারণ একটু পরেই হঠাৎ ব্যস্ত হয়ে ঘুম ভাঙা মানুষের মতো একটু চমকে উঠেই খাবারের ডিশের দিকে হাত বাড়িয়ে দেন পি বসু। করুণা বলে, হাতটা ধুয়ে নাও। পি বসু বলেন, হ্যাঁ মনে আছে। আজ 5 বছর হলো এই বাড়িতে আছেন পি বসু। বাপের সম্পত্তি বলতে শেষ পর্যন্ত যা ছিল সেটা হলো গুপ্তিপাড়ার বাড়িটা। সেকেন্ডে চকমিলান দালান বাড়ি, 3 দিকে 3টে দিঘি আর বাগান। সেই বাড়ির হাতি দেউরি জীর্ণ হয়ে ভেঙে পড়লেও বাড়িটা অটুট ছিল, তাই বিক্রি করে
ভালোই দাম পাওয়া গিয়েছিল। দেশের বাড়ি বিক্রির টাকা দিয়ে পি বসু তার জীবনের সবচেয়ে প্রিয় সাধের অনেকগুলি কাজ করে নিয়েছেন। 3বার সিকিম গিয়েছেন, 2বার কাশ্মীর, 1বার নাগা পাহাড়। হাওয়া বদলের ভ্রমণ নয়, বেশ দুঃসাহসের অভিযান। তাঁবু আর টাট্টু ঘোড়া কিনতে, কুলি আর গাইডের মাইনে দিতে হাজার হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। জঙ্গল ঢুঁড়ে যত বিদঘুটে গাছগাছরা আর বিচিত্র অর্কিড খুঁজেছেন পি বসু। এক একটি নিদারুণ সন্ধানের উৎসব শেষ করে যখন ক্লান্ত হয়ে আর ফতুর হয়ে ফিরে এসেছেন পি বসু, তখন তিনি নিজেও বোধহয় হিসেব করেননি কি পেলেন আর কি পেলেন না। ঝুড়ি ভর্তি অর্কিডের দিকে তাকিয়ে দেখছেন সবই পচে গিয়েছে। বুনো গাছের গোছা গোছা চারা শুকিয়ে কাঠি হয়ে গিয়েছে। দেশের বাড়ি বিক্রির টাকার কিছুটা মধুপুরের এই বাড়ি কিনতে খরচ করা হয়েছিল বলেই পি বসুর জীবনে আজও একটা থাকবার মতো ঠাঁই আছে। নইলে ভদ্রলোক বোধহয় এতদিনে কোনো জঙ্গলের গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে শেষ হয়ে যেতেন। করুণাও জানে, বরদা আর মেজদা দুজনেই রাগ করে ঠিক এই কথাই মাঝে মাঝে বলে থাকেন। করুণার বাবা যতদিন বেঁচে ছিলেন তিনিও রাগ করে এই কথা মাঝে মাঝে বলেছেন। এটা শুধু রাগের কথা নয়, খুবই করুণ একটা আশাভঙ্গের কথা। অ্যাটর্নি প্রতুল দাস, যিনি অনেক আশা করে তার একমাত্র মেয়েকে একজন অতি কৃতী ছেলের সঙ্গে বিয়ে দিতে পেরেছেন বলে আশ্বস্ত হয়েছিলেন, তারই শেষে ধারণা হয়েছিল যে অদৃষ্টের অভিশাপে একটা আধপাগলা মানুষের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন। সবই তো ভালো মনে হয়েছিল, ভালো বংশের ছেলে, গুপ্তিপাড়ার ভালো জমিদার বাড়ির ভালো ছেলে, দেখতেও ভালো। কলকাতার কলেজের পড়া শেষ করে আরও ভালো পড়া করবার জন্য আমেরিকা চলে গেল প্রণব। 4 বছর ক্যালিফোর্নিয়ার কলেজে পড়াশোনা করে পাস করল, মেডেলও পেল। আশাও করেছিলেন প্রতুল দাস দেশের সরকারি কৃষিতে একটা ভালো মাইনের সার্ভিস পেয়েও যাবে প্রণব। অ্যাটর্নি প্রতুল দাস ভাবতে পারেননি, আত্মীয়দের কেউই ভাবতে পারেননি যে করুণা মেয়েটার ভাগ্য এমন একটা ঠাট্টা হয়ে উঠবে। করুণাও কোনো দুঃস্বপ্নেও এমন ভয়ানক পরিণামের আভাস পায়নি যে একদিন তাকে মধুপুরের মতো জায়গাতে, বুনো মায়াপুরীর মতো একটা বাড়িতে এসে ঠাঁই নিতে হবে। ভালো করে সাজলেও কেউ দেখবে না, গান গাইলেও কেউ শুনবে না। ঘোর সন্ধ্যায় বিছানার ওপর ঘুমিয়ে পড়ে থাকলেও জাগিয়ে দেবার জন্য কেউ এসে মাথায় হাত দিয়ে একথা বলবে না, ওঠো, এখন ঘুমোতে নেই। কে বলবে? একটিমাত্র মানুষ যিনি এ বাড়িতে আছেন, তিনি যখন বলেন না, তখন করুণা আর কি করতে পারে? শুধু নিজেকে নিয়ে একা একা থাকা। যখন এই তো সেই মেয়ের জীবন, যে মেয়ে একদিন তার বান্ধবীদের কাছে স্পষ্টই বলে ফেলেছিল, গ্রীষ্মের সময় আমি হিল ছাড়া আর কোথাও থাকবই না, শীতের সময় কলকাতায় থাকবি তো? তাও বলতে পারি না। কেন? শীত হলো বেড়াবার সিজন। ভদ্রলোককে বলবো শীতের সময় 1 মাসের ছুটি নিতে। তাছাড়া যেখানেই যাই না কেন ট্রেনে যাব না, যেতে হলে বাই কার যাব। নিজের গাড়ি ছাড়া বেড়াতে বের হবার কোনো মানেই হয় না। হ্যাঁ, নিজের গাড়ি। আজ সে কথাটা মনে পড়তে বেশ একটু জোরে চমকে উঠেছে করুণা। তাছাড়া জানালার আইভিলটার উপর একটা কাঠবিড়ালিও লাফ দিয়ে পড়েছে, আর চোখেও পড়েছে গুণাকরের নতুন মডেলের টুরারের গা সকালবেলার রৌদ্র লেগে চিকচিক করছে। কোনো সন্দেহ নেই, ওই তো গুণাকরের ওই গাড়িটা, যে একটা প্রতিশ্রুতির ছবি। ইচ্ছে করলে আজই, কিংবা আজ থেকে যে কোনো দিন সোজা বাইকার বেড়াতে যেতে পারবে করুণা। গুণাকর বলেছে কোনো সন্দেহ করবেন না,
কোনো সংকোচ করবেন না। যখনই ইচ্ছে হবে স্পষ্ট বলে ফেলবেন। যেখানে যেতে চাইবেন যাবেন, গাড়ি পাঠিয়ে দেব। গুণাকরের অনুরোধের ভাষা চুপ করে শুনেছে করুণা, কোনো উত্তর দেয়নি। কিন্তু আজ নিশ্চয় উত্তর দিতে হবে, কারণ আজ আর গুণাকরের কাছে সংকোচ করবার, কুণ্ঠিতের মতো নীরব হয়ে থাকবার কোনো মানে হয় না। আজ যে গুণাকরের হাত থেকে উপকারের একটা চেক কিংবা নোটের তাড়া হাত পেতে নিতে হবে। গুণাকরের পায়ের জুতোর শব্দ মচমচ করে বারান্দার উপরে ঘুরে বেড়াচ্ছে। বারান্দায় 3টে চেয়ার আছে, তবু চেয়ারে এখনো বসেনি গুণাকর। আজ বোধ হয় কালকের মতো কিংবা তার আগের একটি বছরের অন্তত 100টি দিনের মতো গুণাকর আর বাইরের বারান্দার চেয়ারে বসে থেকে খুশি হতে চায় না। অন্যদিন হলে করুণাও এতক্ষণে নিজেই ঘর ছেড়ে বাইরে বের হয়ে গুণাকরকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে চেয়ারে বসতে বলত। কিন্তু আজ ঘরের মিররে নিজের হাসি হাসি মুখের ছবিটাকে দেখতে পেয়ে কেমন যেন উতলা হয়ে উঠেছে করুণার চোখের দৃষ্টি। তবে কি ভয় পেয়েছে করুণা? ছি, কিসের ভয়? গুণাকরের মতো মানুষকে ভয় করা যে একটা ছোট মনের ভীরুতা। গুণাকরের সঙ্গে এই 1 বছরের পরিচয় যে করুণার জীবনের একটা সৌভাগ্য, একটা চমৎকার বিস্ময়ও বটে। করুণার কাছে গুণাকর একেবারে একটা অজানা জগতের মানুষ নয়। এ বাড়িতে গুণাকরের আবির্ভাব অবশ্য একটা আকস্মিকের চমক, কিন্তু গুণাকর মানুষটা এ বাড়ির কাউকে চমকে দেবার মতো মানুষ নয়। গুণাকর দূর সম্পর্কে প্রণবের আত্মীয় বটে। তাছাড়া করুণার বাবার চেনা জানা একজন কৃতী মানুষও বটে। এই তো সেই গুণাকর যে 7 বছর আগে এক কনস্ট্রাকশন কোম্পানির কেরানি ছিল। সেই কোম্পানির কাজের জন্য মেশিন কিনতে গুণাকর একবার আমেরিকাতে গিয়েছিল। সেখানে প্রণবের সঙ্গে গুণাকরের কয়েকবার দেখাও হয়েছিল। তারপর গুণাকর কবে দেশে ফিরে এসেছে আর নিজেই একজন বিখ্যাত বিল্ডার অ্যান্ড কন্ট্রাক্টর হয়ে গিয়েছে, সে খবর অ্যাটর্নি প্রতুল দাসও অনেকদিন জানতে পারেননি। যেদিন জানলেন সেদিন অনেকক্ষণ গম্ভীর হয়েছিলেন। করুণার মা জিজ্ঞাসা করেছিলেন, কি হলো? বিশেষ কিছু নয়, তবে গুণাকর বেশ উন্নতি করেছে। গুণাকর কে? কালনার বিধুদার ছেলে গুণাকর। হ্যাঁ, মনে পড়েছে, তাই বলছিলাম। কি? এই গুণাকরের সঙ্গে যদি মেয়েটার বিয়ে হতো, তবে আজ আর নিয়তি খণ্ডাবে কে? নিয়তি? নিয়তিই বটে। তা না হলে বিদেশ থেকে এত ভালো বিদ্যে শিখে এসে কেউ কি এমন একটা পাগল হয়ে যায়? 1 বছর আগের কথা, যেদিন এ বাড়িতে গুণাকর প্রথম দেখা দিয়েছিল, সেদিন করুণার বাবা অ্যাটর্নি প্রতুল দাস নিজেও এ বাড়িতে ছিলেন। মেয়ের অদ্ভুত ভাগ্যের চেহারাটা নিজের চোখে দেখবার জন্যই তিনি এসেছিলেন। গুণাকর মধুপুরের কাছে একটা ব্রিজ তৈরির কন্ট্রাক্ট নিয়েছে। হঠাৎ মধুপুরের বাজারের পথে প্রতুল দাসকে দেখতে পেয়েছিলেন গুণাকর। প্রতুল দাস খুশি হয়ে অনুরোধ করেছিলেন, তাই গুণাকর 2 দিন এ বাড়িতেও এসে দেখা করে গিয়েছিল। কাজেই প্রতুল দাসের মেয়ে জামাইয়ের সঙ্গে গুণাকরের আলাপ করবার সুযোগ হয়েছিল। প্রতুল দাসের মেয়ে আর জামাই অর্থাৎ করুণা আর প্রণব, কোনো সন্দেহ নেই দুজনের সঙ্গে আলাপ করে বেশ একটু আশ্চর্য হয়েছিল গুণাকর। প্রণবের সঙ্গে আলাপ বলতে তেমন কোনো আলাপই নয়। প্রণব শুধু একবার সামনে এসে দাঁড়িয়েছিল আর বলেছিল, চলুন। গুণাকর, কোথায়? আমার গ্রিন হাউসে। আমার একটা ডিসকাভারি দেখবেন। কি বললেন? কালান্থিস করুণাইনা। তার মানে নতুন অর্কিড। হেসে ফেলে গুণাকর।
আমি মশাই ইট আর লোহা লক্করের মজুর। অর্কিডের বিউটি দেখবার ফুরসত আমার নেই। প্রতুলবাবু গম্ভীর স্বরে বলেন, দেখবার শখ আছে কি? গুণাকর, তাও নেই। করুণা চা নিয়ে আসে, আর করুণার সঙ্গে প্রথম আলাপের প্রীতিটা যেন চায়ের চেয়েও বেশি মিষ্টি হয়ে ওঠে। প্রতুল দাস তার অ্যাটর্নি জীবনের রোজগারের অনেক গল্প করলেন। গুণাকর সেনও তার বিল্ডার অ্যান্ড কন্ট্রাক্টর জীবনের অনেক চেষ্টার আর কষ্টের কাহিনী মুক্তকণ্ঠে বর্ণনা করে শোনায়। করুণা বলে, আপনি কিন্তু একটা অন্যায় করলেন। গুণাকর, কিসের অন্যায়? মিসেস সেনকে সঙ্গে নিয়ে এলেন না কেন? চেঁচিয়ে হেসে ওঠে গুণাকর। ভুল বুঝেছেন, ভুল অভিযোগ করেছেন। প্রতুল দাস বলেন, গুণাকর এখনো বিয়ে করেনি। গুণাকর, আজ তাহলে বিদায় নিই। করুণা, আশা করি আবার আসবেন। গুণাকর, আপনারা বিরক্ত না হলেই আসতে সাহস করব, নইলে নয়। করুণা, একটু বিরক্ত হব না। সেদিন গুণাকরকে বিদায় দেবার সময় করুণার যে সুন্দর মুখে শান্ত একটি অভ্যর্থনা সুস্মিত হয়ে উঠেছিল, সেই সুন্দর মুখ 1 বছরের মধ্যে একটুও অসুন্দর হয়ে যায়নি। আজ বরং সেই মুখের আরও সুন্দর হয়ে, আরও রঙিন হয়ে উঠবার কথা। গুণাকর যে এ বাড়ির জীবনের একজন পরম বান্ধব, সে সত্য আজই আর একটু পরে হাত পেতে স্বীকার করে নিতে হবে। ভুলে যায়নি করুণা। সেদিন গুণাকর চলে যাবার পর বাবা অনেকক্ষণ গম্ভীর হয়ে থেকে হঠাৎ কি কথা বলে আক্ষেপ করে উঠেছিলেন। একটা অপদার্থ প্রণবের পাগলাটে সাধের স্বপ্নলোক ওই গ্রিন হাউসটার দিকে তাকিয়ে যেন একটা ধিক্কার এনেছিলেন প্রতুল দাস। বুঝতে পারেননি প্রতুলবাবু। করুণা ঠিক তার চেয়ারের পিছনেই চুপ করে তখন দাঁড়িয়ে আছে, কিন্তু করুণার ছায়াটা যেন চমকে উঠেছে। তাই প্রতুলবাবুও একটু আশ্চর্য হয়ে পিছনে তাকান। দেখতে পান প্রতুলবাবু করুণার শান্ত মুখটা যেন দীপ্ত হয়ে হাসছে, অদ্ভুত হাসি। ঠোঁট দুটো যে সত্যিই অর্কিডের ফুলের নরম পাপড়ির মতো কুঁকড়ে আর শিউরে শিউরে কাঁপছে। পরের দিন সন্ধ্যা হবার আগেই গুণাকর এসেছিল। গুণাকরকে তেমনি মিষ্টি চা আর মিষ্টি হাসি দিয়ে অভ্যর্থনা করতে ভুলে যায়নি করুণা। গুণাকর বলে, কি আশ্চর্য, আমি যে মিস্টার বসুকে আগেও কয়েকবার দেখেছি। করুণা, দেখে থাকবেন। গুণাকর, বোধহয় আমেরিকাতে। করুণা, হবে। গুণাকর, কিন্তু উনি বোধহয় আমাকে একটুও চিনতে পারেননি। প্রতুলবাবু বলেন, ও কি চেনবার মানুষ? কিছু মনে করে রাখবে সেরকম মনের বালাই ওর নেই। গুণাকর, উনি তো ভালো বোটানিস্ট। প্রতুলবাবু, ভগবান জানেন, কিন্তু আজ পর্যন্ত 1 পয়সা রোজগার করার ক্ষমতা হলো না। গুণাকর গম্ভীর হয়, তাহলে? তবে? তার মানে এভাবে আর কতদিন? প্রতুলবাবু, আর নয়, এবার পথে দাঁড়াতে হবে। তাই আমি এখনো বলছি, যত তাড়াতাড়ি পারে একটা চাকরি ধরে ফেলুক। গুণাকর, কিসের চাকরি? প্রতুলবাবু, সেই জন্যই তো আমি প্রণবকে বোঝাতে এসেছি। সরকারি কৃষির জন্য একজন সুপারিনটেন্ডেন্ট দরকার হয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়েছে। দিল্লি থেকে আমাদের নরেশ লিখেছে এই কাজটা প্রণবকে সে পাইয়ে দিতে পারবে। গুণাকরের চোখের দৃষ্টি হঠাৎ যেন একটা খোঁচা লাগা ব্যথার জ্বালায় ছটফট করে ওঠে। এটা কি একটা কাজ? ছি! চমকে ওঠে করুণা। চমকে ওঠে করুণার নরম ঠোঁটের হাসি। অর্কিডের ফুল যেন নতুন বাতাসের ছোঁয়া লেগে কেঁপে উঠেছে। করুণার মুখের দিকে তাকিয়ে কথা বলে গুণাকর, ওটা তো বলতে গেলে মানির কাজ। উচ্ছে, পটল আর ধুন্দুল ফলাবার কাজ।
কোনো দরকার আছে? কোনো দরকার নেই। প্রতুল দাস বিড়বিড় করেন, বেশ, তাহলে অদৃষ্টে যা আছে তাই হোক। প্রতুল দাস আজ আর ইহজগতে নেই। তিনি দেখে যেতে পারেননি অদৃষ্টে যা হবার ছিল তাই হয়েছে। এই 1 বছরের মধ্যে বোটানিস্ট পি বসুর গ্রিন হাউসে অনেক অর্কিডের ফুল ফুটেছে। লিলি পন্ড নতুন লিলিতে ছেয়ে গিয়েছে। 2 জার্মান ট্যুরিস্ট ডাক্তার পি বসুর হারবেরিয়াম দেখতে এসে খুশি হয়েছেন, আর 1 গাছা চারা গাছও নিয়ে গিয়েছেন। তারা কিছু টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু পি বসু বলেছেন, না, আমার টাকার দরকার নেই, দরকার হয় না। শুনতে পেয়ে করুণার শান্ত মুখের হাসিটা যেন পুড়ে পুড়ে জ্বলতে থাকে। বাহ, অতি চমৎকার এক স্বপ্নের সংসারের মানুষ, যে সংসারে শুধু গাদা গাদা অর্কিড হাসে, পরাগ উড়ে বেড়ায়, পাপড়ি কাঁপে, আর ভোরের শিশির খাওয়ার জন্য অঙ্কুরের প্রাণ আকুলি বিকুলি করে। বেশ আছেন পি বসু। কোনো খবরও রাখেন না যে 2 দিন আগে করুণার গলায় যে সোনার হারটা দুলছিল সেটাও আজ আর নেই। করুণার বাক্সের সব অলংকার ফুরিয়ে গিয়ে এখন গায়ের জিনিসে হাত পড়েছে। সেদিন আসতে আর বেশি দেরি নেই যেদিন করুণাকে তার বিয়ের আংটিটাও বিক্রি করে দিতে হবে। কিন্তু তারপর বৈজ্ঞানিক পি বসু যখন ব্যস্ত হয়ে খাবারের টেবিলের কাছে এসে দাঁড়াবেন, তখন হাতের কাছে শুধু শূন্য ডিশ ছাড়া আর কিছুই যে পাবেন না। কিন্তু কে বলবে সুখী নন পি বসু? পি বসুর জীবন এই 1 বছরের মধ্যে কোনো উদ্বেগে ব্যথিত হয়নি। কনক ধুতুরার বিষ ছাড়াতে হবে, সাদা পুনর্নবাকে রঙিন করে ফোটাতে হবে, পলাশের গায়ে সুগন্ধ ভরে দেবার জন্য, নিম পাতাকে মিষ্টি করে দেবার জন্য যার চিন্তা অহরহ ব্যস্ত হয়ে রয়েছে, তার কাছে টাকার সংসারের সুখ দুঃখের কোনো প্রশ্ন যে ঘেঁষতেই পারে না। উল্টি থেকে করুণার 2 জেঠতো দাদা একবার এসেছিলেন। সত্যিই তাদের কাছে পলাশের রং আর নিমের স্বাদ নিয়ে নানা চিন্তার কথা বলেছিলেন পি বসু। দাদারা তাই শঙ্কিত হয়ে করুণাকে বলেছিলেন, তুই অন্তত বছরের 3টে মাস আমাদের ওখানে গিয়ে থাকিস, নইলে তুইও পাগল হয়ে যাবি। ধীরেন্দা হাসেন। নতুন অর্কিডের কি যেন একটা নাম দিয়েছেন বসুমশাই। গগনদা হাসেন। কালান্থিস করুণাইনা। ধীরেন্দা, তার মানে? গগনদা, বুঝলে না? করুণার নাম দিয়ে নতুন অর্কিডের নাম রাখা হয়েছে। ওটা নাকি মিস্টার বসুর একটি ডিসকভারি, সিকিমের জঙ্গলে খুঁজে পেয়েছেন। ধীরেন্দা, কে বললে? গগনদা, বোটানিস্ট নিজেই বেশ গর্ব করে বললেন। ধীরেন্দা চেঁচিয়ে হাসতে থাকেন। তাহলে তো ধন্য হয়ে গিয়েছে করুণা। গগনদা, একেবারে শাহজাহান দি সেকেন্ড। পত্নী প্রেমের কি চমৎকার কীর্তি! করুণার মুখের দিকে তাকিয়ে 2 দাদা একসঙ্গে ভ্রুকুটি করেন। কিন্তু তুই দেখছি দিব্যি বোকার মতো হাসছিস। মনে হচ্ছে তুই এসব সহ্য করতে ভালোবাসিস। না, আর যে সহ্য করতে পারবে না করুণা, এই সত্য এতদিনে সে নিজেই বুঝতে পেরেছে। 5 বছর ধরে যে হাসি 2 ঠোঁটে ধরে রাখতে পেরেছে করুণা, সে হাসি যেন রক্তমাখা হয়ে ঝরে পড়তে চাইছে। যেমন প্রণবের জীবনে, তেমনি এ বাড়ির এই ঘরের ভিতরে করুণা যে একেবারে একটা নিরর্থক অস্তিত্ব। একদিন কোথা থেকে একটা গঙ্গা ফড়িং গ্রিন হাউসের ভেতরে ঢুকে পড়ে একটা অর্কিডের ফুলের মতো পাপড়ি চিরে দিয়েছিল। বোটানিস্টের চোখে সেই কি করুণতা দেখেছিল করুণা। প্রণবের চোখ ছলছল করছে, বেশ ভালোই, কিন্তু 1 মাস হলো করুণা
যে রোজ রাতের বেলা খুব খুব করে কাশে, সেটা কি শুনতে পায় না প্রণব? একবারও কি ব্যস্ত হয়ে কোনো কথা জিজ্ঞাসা করল? একটুও ব্যথিত হল? চোখ ছলছল করা তো দূরের কথা, করুণার কাশির শব্দ শুনেও বলতে পেরেছে প্রণব, আমি বাগানে চললাম, তুমি যদি এখন এক কাপ গরম চা পৌঁছে দিতে পারো তবে ভালো হয়। আপত্তি করেনি করুণা। কেসে কেসে চা তৈরি করে নিয়ে আর বাগানের ভেতরে গিয়ে প্রণবের হাতের কাছে চায়ের কাপ তুলে দিয়েছিল। স্বামীর ঘর নয়, যেন এক নির্বোধ শিশুর আবদারের ঘর। সে আবদার যেমন নিষ্ঠুর তেমনি উদ্ভ্রান্ত। সব দিক দিয়ে করুণার জীবনের সব কল্পনা, আশা আর ইচ্ছাকে চরম অনাদরে, একেবারে নিদারুণ রিক্ততার একটা জঞ্জাল স্তূপে পরিণত করে ছেড়েছে। যে সে আর কেউ নয়, সে হলো তারই স্বামী। গাছের সংসারের মতো সুখ দুঃখের সমস্যা নিয়ে গবেষণা করেছেন যে পাগল বোটানিস্ট। এই রিক্ততার জীবনের এই 1 বছরের দিনগুলিকে কিন্তু একটু নতুন রকমের মনে হয়েছে। কথা বলবার মতো একজন মানুষকে পাওয়া গিয়েছে, ভালো কথা বলতে পারে এমন একটি মানুষকে এই বাড়িতে থেকেই দেখতে পাওয়া গিয়েছে। গুণাকর আসে আর চলে যায়, নিজের জীবনে কোনো অহংকারের কথা বলে না, প্রশ্ন করে করুণার জীবনের কোনো কথা জানতে চায় না। গুণাকর যেন এখানে আসতে পেরেই ধন্য। প্রণবের কথা উঠলেই বরং গুণাকরের চোখে যেন একটা প্রশস্তিময় শ্রদ্ধা জলজল করতে থাকে। বলেও ফেলে গুণাকর, এসব মানুষকে আমরা ঠিক বুঝতে পারি না বলেই নানা রকমের ভুল ধারণা করে বসে থাকি। হিসেবের ভরা পৃথিবীতে একজন মানুষ একেবারে বেহিসাবি আর বেপরোয়া তার স্বপ্ন আর কল্পনা নিয়ে পড়ে আছেন, এটাও একটা আশার কথা। করুণা বলে, কিন্তু আমাকে তো হিসাব করে চলতে হয়। তা চলবেন বই কি, কতদিন এভাবে চলা যাবে? কিচ্ছু ভাববেন না, চলেই যাবে। খুব বড় সান্ত্বনার কথা, শ্রদ্ধারও কথা। গুণাকর এবাড়ির কেউ না হয়েও যেন এবাড়ির উদ্বিগ্ন অন্তরাত্মার একজন আন্তরিক বান্ধব। কি যেন ভাবে গুণাকর, তারপরে কঠোর আপত্তির সুরে বলে ওঠে, না না, মিস্টার বসুকে কোনো রোজগারের কাজে আর ঝঞ্ঝাটে ফেলে দেওয়া উচিত নয়। উনি যা করছেন নিশ্চিন্ত মনে তাই করুন, আপনি যা করছেন তাই করুন। বলতে ইচ্ছা করে করুণার, অভিযোগের ভাষাটা যেন বুকের পাঁজর কাঁপিয়ে দিয়ে মুখের কাছে এসে পড়তে চায়, তবু বলতে পারে না যে আমার আর কি করবার বাকি আছে। একটা পাগল দুর্ভাগ্যের মর্জি পালন করতে গিয়ে সবই যে মিথ্যে হয়ে গেল। কিন্তু একটা কথা এবার বলতেই হয়, গুণাকরের মতো মানুষের কাছে সে কথা বলতে সংকোচ করবারও কোনো মানে হয় না। যে মানুষ করুণার এমন রিক্ত জীবনটাকেও শ্রদ্ধার চোখে দেখেছে, প্রণবের মতো পাগলাটের মানুষের খেয়ালকেও যে মানুষ একটুও অশ্রদ্ধা করে না, এ বাড়ির অদৃষ্টের শান্তি আর প্রীতি বেঁচে থাকলে খুবই খুশি হবে যে মানুষ, তার কাছে কথাটা বলতে দোষ হবে কেন? একবার অবশ্য মনে হয়েছিল গুণাকরের মতো দরদি হৃদয়ের মানুষ নিজেই কথাটা তুলবে, করুণার মুখ থেকে সে কথা শোনবার অপেক্ষায় থাকবে না। কিন্তু কোনোদিন গুণাকরের কথার মধ্যে সে কথার কোনো আভাসও ধ্বনিত হল না। এবারই প্রাণটা যে একবার উপসে শুকিয়ে মরতে যাবার সংকেত দেখেছে, একটা অভিশাপের ছায়া দেখতে পেয়েছে, দিন চালিয়ে যাবার মতো আর একটা কণা সোনাও করুণার অত বড় জুয়েলারি বাক্সের 4 কোণের কোনো কোণেতে নেই। যেদিন গুণাকরকে 1 কাপ চা দিয়ে অভ্যর্থনা করতে পারল না করুণা, সেদিনও কি কিছুই বুঝতে পারল না? কোনো সন্দেহ করল না গুণাকর? পারেনি বলেই তো মনে হলো। তা না হলে সেদিন গুণাকরের মুখের ভাষার সঙ্গে একটা অদ্ভুত হাসির শব্দ এতটা উঠত না।
বাড়িতে চা নেই, চিনি নেই, দুধ নেই, যেন করুণাকে আর এ বাড়িতে যত গাছপালা, এমনকি ঘরের দরজা আর জানালার ছেঁড়া পর্দাগুলিকেও একটা নতুন রূপে দেখতে পেয়েছে গুণাকর। গুণাকরের চোখ জ্বলজ্বল করে, বারবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর পায়চারি করে। দরজায় ছেঁড়া পর্দাটা উঠছে। গুণাকরের চোখের দৃষ্টিটা যেন বারবার করুণার ওই ঘরের ভিতরে ছুটে যেতে চায়। ঘরের ভিতরে বিছানা পাতা খাট, আলনার উপরে করুণার পাট করা রঙিন শাড়ি ঝুলছে। মিররের গায়ের হুকের ওপর করুণার মুখ মোছা তোয়ালেটাও ঝুলছে। রিক্ততার সংসারে কয়েকটা সামান্য সাধারণ সামগ্রী, কিন্তু গুণাকরের দুই চোখের জলজলে হর্ষ যেন একটা নতুন ঐশ্বর্য আবিষ্কারের আনন্দ। সেদিনের পরে আরও 10টা দিন পার হয়েছে। এর মধ্যে অন্তত একটা দিন গুণাকরের আসা উচিত ছিল, কিন্তু আসেনি গুণাকর। ছটফট করেছে, বারবার ফটকের দিকে আর দূরের সড়কের দিকে তাকিয়েছে করুণা। চিঠি লিখে গুণাকরকে ডাকতে ইচ্ছে করেছে, আসুন, শিগগির একবার আসুন। এর মধ্যে একদিন বোটানিস্ট পি বসুও একটা কাণ্ড করেছেন। ভোর না হতেই হঠাৎ বিছানা ছেড়ে উঠেছেন আর ঘুমন্ত করুণার বিছানার কাছে এসে দাঁড়িয়ে ডেকেছেন, শুনছ? ধরফর করে জেগে ওঠে করুণা। কে? পি বসু বলেন, আমি। আমি কে? করুণার গলার স্বরে একটা ভয়াতুর বিস্ময় শিউরে বেজে ওঠে। পি বসু হাসেন। আমি পি বসু, তোমার স্বামী। কি বলছ? আমি কি কাল ভাত টাত খেয়েছিলাম? ঘরে অন্ধকার, তাই বোটানিস্ট পি বসুর নির্বোধ চোখ মুখের কোনো ব্যথা বা বিস্ময় কিছুই দেখা যায় না। কিন্তু বালিশের ওপরে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে ওঠে করুণা। পি বসু ব্যস্তভাবে বলেন, কি বলছো? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। করুণা চেঁচিয়ে ওঠে, হ্যাঁ, খেয়েছিলে। তাই বলো। ব্যস্তভাবে চলে যান পি বসু। নিদারুণ একটা মিথ্যাকে বড় গলা করে আর চেঁচিয়ে শুনিয়ে দিল করুণা। কাল সারাদিনের মধ্যে দুবেলার কোনো বেলাতেও কিছু খায়নি যে মানুষ, সে মানুষ করুণার একটি চেঁচিয়ে বলা কথার সান্ত্বনাতে কত খুশি হয়ে চলে গেল। এরপর একটি মেঘলা সন্ধ্যা, বাজের শব্দ নেই, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। গুণাকর এসেছে। সেদিন মনে আর কোনো কুণ্ঠা রাখে না করুণা, বলতে একটু দেরিও করে না, আমার এখন কিছু টাকা দরকার। কত টাকা? আপনি বুঝে দেখুন। 5,000 দিলে হবে? হবে। কবে চাই? আজই। কাল দিলে চলবে না? চলবে। বেশ, আজ তাহলে আসি। কাল কখন আসবেন? বলুন, কখন আসব? সকালবেলা। বেশ, ঠিকই, আসতে দেরি করেনি গুণাকর। আজ চারিদিকে সকালবেলায় রোদ হাসছে। গুণাকর আজ এ বাড়ির অদৃষ্টের সব ভাবনা শান্ত করে দেবার জন্যই এসেছে। গুণাকরের পায়ের জুতোর শব্দ কেনই বা আজ এত উতলা হয়ে মচমচ করবে না? আজ যে করুণার মুখে অভ্যর্থনার হাসি আরও সুন্দর হয়ে উঠবার কথা। এইবার শুধু মাথার ওপরে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিয়ে খোপাটাকে একটু শক্ত করে বেঁধে নিতে হবে। তারপর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বারান্দার গুণাকরকে ডাকতে হবে, আসুন। কিন্তু এ কি হলো? করুণার মুখের হাসিটাও যেন একটা আগুনের রক্তিম শিখার হাসি। মিররের সামনে দাঁড়িয়ে নিজেরই মুখের এই চমৎকার হাসিটার দিকে যেন রাগী পাগলের মতো দুটো চোখ দিয়ে তাকিয়ে থাকে করুণা। কান দুটো লাল হয়ে ওঠে, যেন শুনতে পেয়েছে করুণা বীভৎস একটা দুঃসাহসের শব্দ বারান্দার উপরে মচমচ করে ঘুরে বেড়াচ্ছে। না, ওদিকে নয়, ভিতরের বারান্দার দিকে চলে যায় করুণা। না, এখানেও নয়। ভিতরে বারান্দার এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলেও বাইরের বারান্দায় সে মচমচ শব্দ শুনতে পাওয়া যায়। একটা হিংস্র ভয়ের কালো ছায়া করুণার শাড়ির আঁচল ধরে টান দেবার জন্য
লোভীর মতো উকিঝুঁকি দিয়ে ঘরের ভিতরের দিকে বারবার করে তাকাচ্ছে। করুণার অসহায় প্রাণটা যেন একটা কঠিন রক্ষার আশ্রয় খুঁজছে। ছুটে গিয়ে একেবারে পি বসুর সেই সাধের সবুজ ঘরের দরজার কাছে এসে দাঁড়ায় করুণা। চমকে উঠলেন পি বসু। তুমি এখানে? করুণা হাঁপাতে থাকে। আর কোথায় বা যাব? পি বসু বলেন, দেখছ? কি? কালান্তিস করুণাই না। তোমার সাধের অর্কিড? হ্যাঁ, খুব ভালো অর্কিড। চমকে উঠে করুণার মুখের দিকে অপলক চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকেন পি বসু। তারপরেই পি বসুর সেই অপলক চোখে যেন একটা বিস্ময় ছলছল করে। কথা এতদিন বলনি কেন? বলে কি লাভ হতো? আমার লাভ হতো? তোমার লাভ? হ্যাঁ, বুঝতে পারতাম তুমি আমাকে পাগল মনে করো না। বিশ্বাস করো, তোমাকে পাগল মনে করি না। পি বসু আর করুণা, মাঝে শুধু সবুজ ঘাসে ঢাকা সামান্য একটু মাটির ব্যবধান। তারই ওপর একটা ছায়া পিছন থেকে এসে যেন আছড়ে পড়েছে। চমকে ওঠে করুণা। গুণাকর একেবারে সবুজ ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। গুণাকর বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? গুণাকরের প্রশ্নের ভাষা শুনে হেসে ফেলে করুণা। অদ্ভুত হাসি। সুন্দর অর্কিডের ফুলের পাপড়ির মতো করুণার নরম ঠোঁটের পাতা কেঁপে কেঁপে হাসতে থাকে। আপনি এখানে কেন এলেন? ভুলে গিয়েছেন? না, ভুলিনি, কিন্তু দরকার নেই। টাকার দরকার নেই? গুণাকরের কঠিন ভ্রুভঙ্গির মধ্যে যেন কঠিন একটা বিস্ময় থরথর করে কাঁপতে থাকে। করুণা বলে, না, দরকার নেই। গুণাকরের মাথাটা হঠাৎ অলস হয়ে ঝুঁকে পড়ে। তবু গুণাকরের দরদি আত্মাটা যেন জোর করে একটু মুখরতা করার জন্য বিড়বিড় করে, আপনাদের দিন চলবে কি করে? করুণা, চলেই যাবে একরকম করে। হয়তো উচ্ছে, পটল, ধুন্ধুলের চাকরিটাই নিতে হবে। কি আশ্চর্য! পি বসুও হঠাৎ বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, একটা চাকরি বাকরি তো নিতেই হবে। গুণাকর বলে, তবে আমি চলি। করুণা, আচ্ছা। গুণাকর, আপনি সত্যিই একটা চমৎকার অর্কিড। করুণা, কি বললেন? গুণাকর হাসে। কি যেন নামটা? কালান্থিস করুণাই না, তাই না? করুণাও হাসে, আজ্ঞে হ্যাঁ। শেষ হলো গল্প অর্কিড। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্প ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।